আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের আজকের ভিডিওতে। আজ লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মুদ্রার পরিমাণ তত্ত্বের এতটুকু পর্যন্ত। ইলেকট্রিসিটির কারণে আমি শেষ করতে পারিনি। আজকে আমরা চেষ্টা করব এই পার্টটা শেষ করার জন্য। তো সিকিউতে এখান থেকে একটা প্রশ্ন সবসময় আসবে, সেটা আমরা লাস্টের দিকে প্র্যাকটিস করব যে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কীভাবে আমরা অ্যান্সার দিব। তো তোমাদের যেটা বলেছিলাম, মুদ্রার পরিমাণ তত্ত্ব, যেটাকে বলা হয় কোয়ান্টিটি থিওরি অফ মানি, পরীক্ষা আসতে পারে। তত্ত্বটি কে দিয়েছেন? তাহলে তোমরা লিখবা আরভিং ফিশার। যদিও এই তত্ত্বের পিছনে অবদান রয়েছে কার? সেটা হচ্ছে সাইমন নিউকম, যিনি 1886 সালে একটি বই লিখেছিলেন, নাম হচ্ছে প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি। এটা পরীক্ষায় এমসিকিউতে আসে। প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটি কার? তখন বলবো হচ্ছে সাইমন নিউকম্বের। প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি এমসিকিউতে আসে। কার লেখা? সাইমন নিউকম। ইংলিশে আসতে পারে, নামটা বাংলায় থাকতে পারে। তো কত সালে? 1886 সালে। তো পরীক্ষায় দুইটা প্রশ্ন এখান থেকে এমসিকিউ আসতে পারে। কিন্তু আমাকে যদি বলো যে কোয়ান্টিটি থিওরি অফ মানিটা কার? কোয়ান্টিটি থিওরি অফ মানি আমরা কার নাম দিব? আরভিং ফিশার। তো দুইটা এমসিকিউ আমরা এখান থেকে পেয়ে গেলাম। দেন আমরা তত্ত্বটা একটু আলোচনা করি। তো এই তত্ত্বটার মূল হচ্ছে অর্থের চাহিদা এবং অর্থের যোগান পরস্পর সমান। সিম্পল। আমরা বলছি অর্থের চাহিদা ইজ ইকুয়াল টু অর্থের যোগান, যেটাকে আমরা পিটি ইজ ইকুয়াল টু এমবি বলছি। তো অর্থের চাহিদাকে আমরা বলি হচ্ছে ডিমান্ড অফ মানি ইজ ইকুয়াল টু সাপ্লাই অফ মানি। তো ডিমান্ড অফ মানি বের করে কীভাবে? আমরা পি এর সাথে টি গুণ করে, এবং সাপ্লাই বের করি কীভাবে? এম এর সাথে ভি গুণ করে। তো এই জিনিসটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। এটাই হচ্ছে আমাদের মূল ফর্মুলাটা। পরীক্ষা আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। এমসিকিউতে অনেকভাবে প্রশ্নটা আসতে পারে, বাট সিকিউতে আমরা মোটামুটি এটাই লিখব, কারণ এখানে আমাদের পি এর মান বের করতে হবে এই ফর্মুলা থেকে প্রায় সময়। তো ডিমান্ড, তিনটা কারণে মানুষের অর্থের প্রয়োজন হয় বা নগদ অর্থের প্রয়োজন হয়, যেটাকে আমরা বলছিলাম। একটা হচ্ছে ট্রানজ্যাকশন ডিমান্ড, লেনদেনজনিত চাহিদা। আরেকটা হচ্ছে বলেছিলাম প্রিকশনারি ডিমান্ড বা সতর্কতামূলক চাহিদা। আরেকটা হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড। কেমন? তো এই তিন ধরনের চাহিদার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি অর্থের চাহিদা। তো এটা আমরা বের করব কীভাবে? যদি আমরা দ্রব্যের দামের স্তর জানি এবং লেনদেনের পরিমাণ জানি, এই যে আমি এখানে লিখে দিয়েছি, পি ইকুয়াল টু হচ্ছে দামের স্তর, আর হচ্ছে টি ইকুয়াল টু লেনদেনের পরিমাণ, তাহলেও আমরা এই অর্থের চাহিদাটা আমরা বের করতে পারবো। আর অর্থের যোগান কীভাবে বের করেছে আমি অলরেডি ফর্মুলা আকারে তোমাদেরকে দেখিয়েছি। তো তারপর আমরা এখানে দেখব একটু ভিন্নভাবে, সেটা হচ্ছে এম হচ্ছে বিহিত অর্থের পরিমাণ ইন্টু ভি হচ্ছে অর্থের প্রচলন গতি। ধরো 100 টাকা আমরা যদি বলি বিহিত অর্থের পরিমাণ, আর প্রচলন গতি হচ্ছে 2। এর মানে কি একটু তোমাদের বোঝাচ্ছি। তো ধরো একটা দেশে 200 টাকা কি দরকার? লেনদেনের জন্য প্রয়োজন। এটাকে আমি যদি একটু ভেঙে ব্রেকডাউন করে লিখি, ধরো একটু দেখাচ্ছি, আচ্ছা মুছছে না, আমি একটু ধরো আমি বললাম হচ্ছে আমাদের দ্রব্যের দামের স্তর হচ্ছে 40 টাকা। দামের স্তর কি? দ্রব্যের বাজারে যে দ্রব্যগুলো আমরা কেনা বেচা করছি সেগুলোর গড় দামকে বলা হয় দামের স্তর। গড় দাম হচ্ছে মনে করো 40 টাকা। তো ধরো কোনো দ্রব্যের দাম হচ্ছে 40, কোনো দ্রব্যের দাম হচ্ছে 50, কোনো দ্রব্যের দাম হচ্ছে 30, তাহলে গড় দাম কত স্যার? যোগ করে আমরা যখন 3 দিয়ে ভাগ করব, দ্রব্যের যে দামের স্তরটা আমরা পেয়ে যাব, যেটাকে আমরা বলছি পি। তাহলে আমরা যোগ করলে পাবো হচ্ছে কত? 120, 3 দিয়ে ভাগ করলে 40। এইভাবেও আমরা দামের স্তর বের করতে পারি। আজকে আমরা আরেকভাবে ফর্মুলার সাহায্যে দামের স্তর বের করা শিখব। ধরে নিলাম দ্রব্যের দামের স্তর হচ্ছে কত? 40, এবং লেনদেনের যে পরিমাণ সেটা হচ্ছে ধরো 5। তার মানে এই 5টি লেনদেনে 40 টাকা করে প্রয়োজন করে। তাহলে আমাদের মোট অর্থের চাহিদা কত?
200 টাকা। তো 200 টাকা যখন অর্থের চাহিদা হয়, তাহলে সরকারকে ধরো এই 200 টাকা সাপ্লাই করতে হবে, কিন্তু এই 200 টাকা সাপ্লাই করার জন্য 200 টাকা ছাপানোর প্রয়োজন নেই আমাদের। যদি এমন হয় যে 100 টাকার নোট 2বার হাত বদল হয়, এটা মূলত 200 টাকার কাজ করে। কীভাবে আবার বলছি, 100 টাকার নোট যদি 2বার হাত বদল হয়, অর্থাৎ যেটাকে আমরা বলছি অর্থের প্রচলন গতি, তাহলে এটা 200 টাকার কাজ করবে। কীভাবে? ধরো মানুষের দরকার হয় কত টাকা বলেছে, 200 টাকা। ধরো আমি একজনের কাছ থেকে কিনলাম 100 টাকা দিয়ে, এবং সেই লোকটা ওই 100 টাকা দিয়ে আরেকজনের কাছ থেকে কিছু কিনলো, তাহলে এখানে টাকাটা কয়বার হাত বদল হচ্ছে, 2বার। তাহলে 2বারের জন্য টোটাল লেনদেনের পরিমাণ হচ্ছে আমাদের 200 টাকা। আমাদের এত আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যেটা আমরা যাতে একটু বেসিকটা একটু বুঝতে পারি। তো এখান থেকে আমরা মূলত পরীক্ষার জন্য যেটা মনে রাখবো সেটা হচ্ছে পিটি ইজ ইকুয়াল টু এমভি, চাহিদা, এটা হচ্ছে যোগান। তো এখান থেকে যখন আমাকে প্রশ্নে বলবে যে দামের স্তর নির্ণয় করো, তো তখন আমরা দামের স্তর কীভাবে বের করবো, দেখো এমভি ডিভাইড বাই হচ্ছে টি। এই ফর্মুলাটাকে আমরা একটু মডিফাই করবো এবার, জাস্ট আগেরটার একটা মডিফাইড রূপ, যেটা ফিশার পরবর্তীকালে করেছিলেন। তো এখান থেকেও আমরা চাইলে পি এর মান বের করতে পারবো। তো সেক্ষেত্রে প্রশ্নে এই দুটা জিনিস দেওয়া থাকতে হবে। যদি প্রশ্নগুলো দেওয়া থাকে দেন আমরা এই ফর্মুলা দিয়ে করবো, আদারওয়াইজ আমরা আগের ফর্মুলা দিয়ে করে নিব। তাহলে এখানে কি বলছি, এম হচ্ছে বিহিত অর্থের পরিমাণ, আর এম প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ বা ব্যাংক মুদ্রার পরিমাণ, আর ভি হচ্ছে বিহিত অর্থের প্রচলন গতি, আর ভি প্রাইম হচ্ছে আমাদের যে ব্যাংক মুদ্রা তার প্রচলন গতি। টোটাল আমরা এই মানগুলো পেয়ে গেলে আমরা ইজিলি পি এর মানটা বের করে নিতে পারবো। তো আমরা একটু দেখি নেক্সট। ওকে, এবার আমরা একটা উদ্দীপক দেখি। মোটামুটি বিষয়ক প্রশ্ন এই উদ্দীপক দিয়ে আসে। তো আমরা এর বাইরেও দু একটা একটু প্রশ্নটা ডিফারেন্টভাবে আসতে পারে, সেটা আমরা একটু পরে দেখব। তার আগে একটু দেখি প্রশ্নটা আমাদের কীভাবে দেওয়া আছে। বাংলাদেশের মোট বিহিত অর্থের পরিমাণ দেওয়া আছে এম, আমাদের অর্থের প্রচলন গতি দেওয়া আছে বিহিত অর্থের, যেটা হচ্ছে ভি, সেটা হচ্ছে 5। অর্থের ব্যাংক অর্থের পরিমাণ হচ্ছে এম প্রাইম, আর ব্যাংক অর্থের প্রচলন গতি হচ্ছে ভি প্রাইম, আর লেনদেনের পরিমাণ দেওয়া আছে টি। তো আমরা জানি যে এগুলো দেওয়া থাকলে আমরা ইজিলি দামের স্তর নির্ণয় করতে পারবো। আমি একটু পরে দেখাচ্ছি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে অর্থের যোগান বা পরিমাণ বৃদ্ধি করলে দামের স্তর কেমন হয়, অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দামের স্তরের কী সম্পর্ক। থার্ড প্রশ্ন হচ্ছে অর্থের যোগান দ্বিগুণ হলে অর্থের মূল্য। তাহলে এটা হচ্ছে অর্থের যোগানের সাথে দামের স্তরের, আর একটা হচ্ছে অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের। দেন এই দুটার মধ্যে আবার রিলেশন আসতে পারে পরীক্ষায়, দামের স্তর এবং অর্থের মূল্যের সম্পর্ক আছে। তাহলে এখানে তিনটা জিনিস অ্যাকচুয়ালি একটু খেয়াল রাখবে। একটা হচ্ছে অর্থের যোগান, যেটা আমরা ধরো বললাম হচ্ছে এম দিয়ে। সেকেন্ডলি হচ্ছে দাম বা যেটাকে আমরা বলি দামের স্তর। থার্ড হচ্ছে ভ্যালু অফ মানি বা অর্থের মূল্য। তো পরীক্ষায় এখানে তিনটা প্রশ্ন আসতে পারে, যে অর্থের যোগানের সাথে দামের স্তরের সম্পর্ক, অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের সম্পর্ক, আর একটা হচ্ছে দামের স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক। তাহলে তিনটা প্রশ্ন আমরা এখান থেকে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি পি ইজ ইকুয়াল টু এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইড বাই টি। এই ফর্মুলা দিয়ে আমরা খুব সহজেই পি এর মানটা বা দামের স্তরটা জানতে পারবো। তাহলে প্রশ্নে দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু 100, ভি হচ্ছে 5, এম প্রাইম ইজ ইকুয়াল টু 100, ভি ইকুয়াল টু 5। যেটা আলাদা করে গুণ করবো, যোগ করে 10 দিয়ে ভাগ করলে আমরা ইজিলি অ্যান্সারটা পেয়ে যাবো। পি এর মান হচ্ছে 100। তো এখন একটা খেয়াল রাখো, প্রশ্নে ঘতে বলতে পারে অনেক সময় যে অর্থের যোগানটা দ্বিগুণ করা হলো বা এত টাকা বাড়ানো হলো, এত টাকা কমানো হলো, সেক্ষেত্রে আমরা কি করব। তো আমরা যখনই বলবে যে অর্থের যোগান বাড়ানো হলো বা কমানো হলো, দ্বিগুণ করা হলো, অর্ধেক করা হলো, সেক্ষেত্রে আমরা দুইটার মানই আমরা বাড়িয়ে নিব বা কমিয়ে নিব। দুইটা বলতে এম এর মান এবং এম প্রাইমের মান, আর বাকি সব কিছু কি থাকবে, ভি, ভি প্রাইম এবং টি সেম থাকবে। তো আমরা কি করেছি দেখো, যখনই বললো যে আমাদেরকে অর্থের যোগান দ্বিগুণ করা হলো, আমরা এম এর মান ধরেছি হচ্ছে 200, আর এম প্রাইমের মান হচ্ছে ধরেছি 200। তুমি চাইলে গুণ করে দেখাতে পারো, 100 গুণ 2 ইজ ইকুয়াল টু 200। তো এই দুইটা মান আমরা যখন বসিয়ে দেবো, বাকি ফর্মুলাতে সব মান আগের মতোই থাকবে। আমরা পেয়ে যাবো হচ্ছে কিসের মান, প্রাইস অর্থাৎ পি এর মান। আবার একটু খেয়াল করো, পি এর মানটা আমরা পেয়ে গেলাম কত টাকা, 200 টাকা। তার মানে মানি যখন 100, এম প্রাইম যখন 100 অর্থের যোগান, দেন আমাদের পি চলে আসলো হচ্ছে 100 টাকা। আর এটা যখন আমরা তাহলে বাড়িয়ে কি করলাম, এম প্রাইম এমকে করলাম হচ্ছে 200, এমকে করলাম 200, এম প্রাইমকে করলাম হচ্ছে 200, আমরা পি ইকুয়াল পেয়ে গেলাম হচ্ছে 200। তার মানে অর্থের পরিমাণ যেভাবে বাড়ছে
সমানুপাতিক হারে আমাদের দামের স্তরও বাড়ছে। এখান থেকে আমরা রিলেশনটা বলে দিতে পারবো যদি আমাদেরকে প্রশ্নে করতে বলে, অর্থাৎ শুধু দামের স্তর বের করতে বললে আমরা পি বের করবো, আর কিছু বলবো। যদি রিলেশনটা বের করতে বলে তাহলে আমরা এই জিনিসটা একটু দেখাবো। আমি রিলেশনটা একটু সামনে হয়তো পরে স্লাইডে দেখাচ্ছি। অর্থের যোগান বা পরিমাণ ও দামের স্তরের রিলেশন। তো আমরা একটু আগে দেখতে পেলাম যে এম যখন আমাদের কত হলো 100 থেকে 200 হলো। তো এখানে আমরা দুইটাই দেখাবো না, আমরা দেখাবো যে কোনো একটা বা অর্থের পরিমাণ দিয়ে দেখাবো। এটা তোমরা চাইলে M1 M2 এভাবে দেখাতে পারো। এখানে এই সংখ্যা দিয়ে বোঝালে তোমাদের জন্য বুঝতে সুবিধা, ব্যাখ্যা করতে সুবিধা। তো এ এবং বি দিলাম স্যার। আমরা লিখবো হচ্ছে চিত্রভূমিককে আমরা অর্থের পরিমাণ এবং লম্বকে আমরা দামের স্তর দেখিয়েছি। অর্থের পরিমাণ 100 হলে দামের স্তরে 100, অর্থ পরিমাণ 200 হলে দামের স্তরে 200, যা যথাক্রমে এ এবং বি বিন্দুটা দেখানো হলো। আর এ বি যোগ করে আমরা যে দামের স্তর রেখাটা পাই সেটা ডান দিকে ঊর্ধ্বগামী, কারণ অর্থের পরিমাণের সাথে দামের স্তরে রিলেশনটা পজিটিভ বা সমানুপাতিক। আমরা আবার নেক্সট প্রশ্নে চলে যাই। আমাদের বলছে অর্থের পরিমাণ বা অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের সম্পর্ক। তো অর্থের মূল্যের জন্য আমাদের একটা ফর্মুলা তোমাদের দিয়েছি যে ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল টু ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই দামের স্তর, অর্থাৎ 1 ডিভাইড বাই পি। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব পি এর মান যেটা আমি কতে বের করেছি বা এর আগের অংশে বের করেছি সেখান থেকে। তো 1 ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু আসে 0.01, আর 1 ডিভাইড বাই 200 যেটা আমরা করেছি মূলত দাম যখন আমাদের দ্বিগুণ হলো, পি এর মান আমরা দেখতে পেলাম যে দ্বিগুণ হলো, দেন আমরা ভ্যালু অফ মানির মানটাও এখান থেকে পেয়ে যাব। তাহলে ইকুয়াল টু হচ্ছে 0.005। তো এই দ্বারা আমরা বুঝলাম কি, অর্থের পরিমাণ যখন বাড়লো আমাদের দামের স্তরও বেড়ে গেল 100 থেকে 200, কিন্তু ভ্যালু অফ মানিটা কমে কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। তো এটা এই মানটার অর্ধেক হচ্ছে এটা আমি চাইলে একটু করে দেখাতে পারি, বাট এটা না করলেও সমস্যা নেই, মুখে বললেও হবে। তো কীভাবে আমি বের করে দিয়েছি দেখো, আমি তখন ভ্যালু অফ মানি এটাকে 1 ধরছি, এটাকে 2 ধরছি, জাস্ট এটা দেখানোর জন্য। যদি না করো শুধু ভ্যালু অফ মানি লিখলেও চলবে। তাহলে ভ্যালু অফ মানি 2টা আমরা দেখো ইজ ইকুয়াল টু ভ্যালু অফ মানির অর্ধেক, অর্থাৎ ভ্যালু অফ মানি অর্ধেক করলে 0.01কে যখন হাফ করবো আমরা পেয়ে যাবো স্যার 0.005। এটাও আমরা এখানে দেখাতে পারি চাইলে সৃজনশীলে। তো তার মানে আমরা কি বুঝলাম, অর্থের পরিমাণ বাড়লে দামের স্তর বাড়ে, কিন্তু অর্থের মূল্য কমে কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। আমি একটা ব্যাখ্যাটা লিখে দিয়েছি, একটু খেয়াল করো, পরীক্ষায় তোমরা লাস্টে এটা লিখবে যে অর্থাৎ দেখা যায় যে ভি প্রাইম এবং টি স্থির থেকে, অর্থাৎ এই তিনটা জিনিস স্থির থাকলে অর্থের পরিমাণ অর্থাৎ এম ও এম প্রাইম বৃদ্ধি পেলে কি হয় স্যার, বৃদ্ধি পেয়ে সেটা দ্বিগুণ হতে পারে। দ্বিগুণ হলে কি হবে, অর্থের মূল্য হ্রাস পেয়ে কী হবে, অর্ধেক হবে। আর যদি তোমাকে দ্বিগুণ না বলে তুমি জাস্ট লিখবে যে অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে অর্থের মূল্য কি হ্রাস পায় বা কমে যায়, অর্থাৎ এই অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী বা বিপরীত। তো এবার আমরা নেক্সট প্রশ্নটা একটু দেখি, দামের স্তর এবং অর্থের মূল্যের সম্পর্ক। তো দামের স্তর এবং অর্থের মূল্য সম্পর্কের এই চিত্রটা একটু পরীক্ষায় আসে, এই যে একটু খেয়াল রাখবে, যেটা আমি অলরেডি বের করেছি একটু আগে। তো যেটা বলেছিলাম যে যখন আমাদের অর্থের পরিমাণ অর্থাৎ মানি যখন, আমি একটু মুছে দিই এটা, অর্থের পরিমাণ যখন 100 থেকে বেড়ে কত হলো স্যার, আমাদের 200 হলো। অর্থের পরিমাণ যখন ডাবল হলো আমরা দেখলাম যে পি এর মান অর্থাৎ দামের স্তর 100 থেকে বেড়ে 200 টাকা হলো, কেমন। আর ভ্যালু অফ মানি কত হলো স্যার, 0.1 থেকে কমে ভ্যালু অফ মানিটা হয়ে গেল 0.005, আগের চেয়ে অর্ধেক কমে গেল। তাহলে তিনটা রিলেশন যে পরীক্ষায় বলেছে তোমাদের আসতে পারে, সেগুলো একটু খেয়াল রাখবে। এটা ধনাত্মক, তারপর এটার সাথে এর সম্পর্ক হচ্ছে ঋণাত্মক, এটার সাথে এটা সম্পর্ক হচ্ছে ঋণাত্মক। এই তিনটা রিলেশন আশা করি ক্লিয়ার। তাহলে অর্থের মূল্য কি স্যার, বাড়লে, যদি দ্বিগুণ দিয়ে প্রশ্ন হয় তাহলে আমি দ্বিগুণ দিয়ে বলছি, যদি দ্বিগুণ হয় দামের স্তর কত হচ্ছে দ্বিগুণ, কিন্তু ভ্যালু অফ মানি হয়ে যাবে হচ্ছে কমে অর্ধেক। এটা বাড়লে এটা বাড়বে, বাট এটা কমবে। প্রশ্ন 1 যেটা ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন, সেখানে দেখো সেম একটা প্রশ্ন আসছে, আশা করি সবাই এটা অ্যান্সার করতে পারবে। একটি দেশে মোট বিহিত মুদ্রার পরিমাণ হচ্ছে M = 1000, প্রচলন গতি হচ্ছে আমাদের
কত 20, আর সিস্টেম মুদ্রার ব্যাংক সিস্টেম মুদ্রার পরিমাণ হচ্ছে এম প্রাইম, আর প্রচলন গতি হচ্ছে 10। তাহলে এই দেখো আগের প্রশ্ন আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম সেখানে দুটো আমি সেম দিয়েছিলাম, বাট এটা সেমও হতে পারে ডিফারেন্ট হতে পারে। আর ভি এর মান একটা 20, একটা হচ্ছে 10, টি এর মান হচ্ছে কত 1000। তো আমাকে যখন বলবে যে দাম স্তর নির্ণয় করে, আমরা জাস্ট দাম স্তরের যে ফর্মুলাটা সেটা আমরা লিখব। ফর্মুলাটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু, দেখবো যে আমরা দুইটাই দেওয়া আছে কিনা, এম এবং এম প্রাইম দেওয়া আছে, তাহলে আমরা লিখবো এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম, যে ফর্মুলাটা আমরা শিখেছি সেটাই। আমরা এখানে মান বসাবো, মান বসালে ইজিলি আমরা পি এর মানটা পেয়ে যাব। এরপর বলেছে উল্লেখিত দেশটিতে লেনদেনের পরিমাণ কমে কত হয় 800 হয়, এবং ব্যাংক মুদ্রার পরিমাণ কমে হচ্ছে কত হয় 500 হয়। তো লেনদেনের পরিমাণ আমরা একটু দেখি। লেনদেনের পরিমাণ ছিল আমাদের আগে 1000, এখন হচ্ছে কত স্যার 800। তো আমরা যখন টি এর মান বসাবো, টি এর মান আমরা 1000 পরিবর্তে এখন বসাবো হচ্ছে 800। আর এখানে বলছে ব্যাংক মুদ্রার পরিমাণ, যেটাকে আমরা বলছি এম প্রাইম। তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে যে কোনটাকে আমরা কি মিন করছে বা কি বোঝাচ্ছি। তাহলে ব্যাংক মুদ্রা যখন বলবে তাহলে আমরা বলবো হচ্ছে এম প্রাইম চেঞ্জ করতে হবে আমাদেরকে। যদি বলো যে বিহিত মুদ্রার পরিমাণ বেড়েছে বা কমেছে তাহলে আমরা এটা চেঞ্জ করব। তো এখানে 4টা বা 5টা যে আমাদের ভ্যালু দেওয়া আছে, সেটা যে কোনো একটা তোমাকে ঘর নাম্বারে গিয়ে চেঞ্জ করে দিতে পারে, বাড়াতে বলতে পারে বা কমাতে বলতে পারে, কিংবা বলতে পারে দ্বিগুণ করো, অর্থের মুদ্রার পরিমাণটা দ্বিগুণ করো। তো যে কোনোভাবে প্রশ্নটা পরীক্ষা আসতে পারে, অ্যাকর্ডিংলি আমরা অ্যান্সার দিব। তো এটা মুখস্থ করার কিছু নেই। তো বাড়াতে বললে বাড়াবো, কমাতে বললে কমাবো। তো এখানে আমরা যখন তাহলে টি এর মান চেঞ্জ করব, কত করবো স্যার লেনদেনের পরিমাণ, তোমাকে মনে রাখতে হবে লেনদেন পরিমাণকে কি বলে, তাহলে টি। তো এটা আমরা 1000 পরিবর্তে এখন 800 করব। আর এদিকে স্যার আমরা কি করব, ব্যাংক মুদ্রার পরিমাণ যেটাকে আমরা বলি এম প্রাইম, সেটা আগে যেটা ছিল হচ্ছে তোমার 600, এটা করবো আমরা এখন 500। দেন আমরা ইজিলি অ্যান্সারটা করে নিতে পারবো। দেন আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল কি স্যার, 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড, তোমাদের যে বলেছিলাম চিত্র, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি দাম স্তর 5 টাকা থেকে কত হয়েছে স্যার 10 টাকা, অর্থাৎ ডাবল হয়েছে। তো দ্বিগুণ হলে আমরা অলরেডি জানি যে পি এর মানটা অর্ধেক হয়, তবে আমরা এটা বের করে দেখাবো। তো ভ্যালু অফ মানি অর্ধেক হবে। তো ভ্যালু অফ মানি অর্ধেক হবে সেটা আমরা সরাসরি করব না, আমরা ক্যালকুলেশন করে দেখাবো। তারপর একটু দেখে নিই আমরা প্রশ্নটা কি বলেছে। উদ্দীপক হতে দেখা যায় দামের স্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেকে নেমে আসে। তো অর্থের মূল্যটা আমাকে বলেছে অর্ধেকে নেমে আসে। তো আমরা অর্থের মূল্যটা জানি স্যার, ফর্মুলাটা জানি, ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই হচ্ছে পি। তুমি চাইলে 1 2 দিয়ে দিতে পারো। তো 1 ডিভাইড বাই পি, মানে 1 ডিভাইড বাই হচ্ছে পি এর মান হচ্ছে কত স্যার 5। আমরা একটা অ্যান্সার পেয়ে যাব। আবার ভ্যালু অফ মানি আমরা চাইলে 2 বের করে নিলাম, যে যখন দ্বিগুণ হয় অর্থাৎ 10 টাকা হয় 5 টাকা থেকে, তখন আমরা পাবো 1 বাই হচ্ছে 10। আমি সরাসরি লিখেছি। তো এইটার অর্ধেক হচ্ছে এই টাকাটা, তুমি চাইলে গুণ করে দেখাতে পারো। এটাই আমরা এখানে দেখাবো, অর্থাৎ শেষে লিখবো। সুতরাং দেখানো হলো যে, বা দেখা যাচ্ছে যে যে দামের স্তর দ্বিগুণ হলে, অর্থাৎ পি থেকে দ্বিগুণ হয়ে 5 থেকে দ্বিগুণ হয়ে 10 টাকা হলে ভ্যালু অফ মানি 1/5 থেকে অর্ধেকে নেমে কত হয় 1/10, 1/10। নেক্সট প্রশ্ন আমাদের, উদ্দীপকের চিত্রে এ থেকে বি বিন্দুতে গেলে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের উপর কি প্রভাব পড়বে ব্যাখ্যা করতে বলেছে। তো এই প্রশ্নটা ডিরেক্টলি এখানে রিলেটেড না, বাট মিক্স দুটার। এখানে বলছে এ থেকে বি, এ থেকে বি মানে খেয়াল করে একটু, দামের স্তর বাড়ছে কেমন। আবার অনেক সব পরীক্ষা বলতে পারে বি থেকে এতে গেলে বুঝবো হচ্ছে দামের স্তর কমছে। তো প্রশ্নটা দুইভাবে আসতে পারে। দামের স্তর বৃদ্ধি পাওয়া মানে আমরা বুঝবো হচ্ছে মুদ্রাস্ফীতি বোঝাচ্ছে বা ইনফ্লেশন বোঝাচ্ছে, মুদ্রাস্ফীতি। আর বি থেকে যখন এ বলবো তাহলে বলবো কি মুদ্রা সংকোচন বোঝাচ্ছে কেমন। তো মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন। তো মুদ্রাস্ফীতি হলে কি উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের উপর কি প্রভাব পড়ে সেটা আমরা অলরেডি আলোচনা করেছি। অর্থাৎ এগুলো তিনটার ক্ষেত্রে হচ্ছে তাদের জন্য ভালো, অর্থাৎ উৎপাদন বাড়বে, বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থানও বৃদ্ধি পাবে যদি আমাদের মুদ্রাস্ফীতি হয়। আবার সিমিলারলি আমাকে উল্টাভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, বি থেকে এ বিন্দুতে গেলে কী ধরনের প্রভাব পড়বে। তো আমরা তখন লিখবো নেগেটিভ প্রভাব পড়বে, বা উৎপাদন কমে যাবে, বিনিয়োগ কমে যাবে এবং কর্মসংস্থান কমে যাবে। তো এই প্রশ্নটা একটু খেয়াল রাখবে। নেক্সট,
এই প্রশ্নে আমাদের দেওয়া আছে অর্থের যোগান, দামস্তর, দুইটা জিনিস দেওয়া আছে। অর্থের যোগান দেওয়া আছে কোটি টাকায় এবং দামস্তর দেওয়া আছে শুধু টাকায়। তো আমাদের প্রশ্ন বলেছে দামস্তর এবং অর্থের যোগান যে সম্পর্ক সেটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে। চিত্র আঁকবো আমরা। দেন আমাদের বলছে অর্থের যোগান বৃদ্ধি কিভাবে অর্থের মূল্যের উপর প্রভাব বিস্তার করে। অর্থের মূল্যটা আমরা এখানে পাচ্ছি না, এটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বের করে নিব। দেন আমরা মন্তব্যটা করে দিব, কেমন? তো দেখো স্যার, দামস্তর এবং অর্থের যোগান, অর্থের যোগান দিয়ে দুইটা প্রশ্ন আসে চিত্র। একটা হচ্ছে অর্থের যোগানের সাথে দামস্তরের সম্পর্ক, অর্থের যোগানের সাথে ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের মূল্যের সম্পর্ক। দুটার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো। আমরা ভূমি অক্ষে দেখাবো স্যার অর্থের যোগান, যেটা আমরা চিত্রে উদ্দীপকে দেখতে পাচ্ছি 100, 200 এবং 300 সমান দূরত্ব নিয়ে আমরা এটা এঁকে নিব। আমাদের এরপর হচ্ছে দামস্তর দেওয়া আছে হচ্ছে 10, 20, 30। তোমরা স্কেল দিয়ে অবশ্যই আঁকবে। 20 আর একটা হচ্ছে 30। আমরা যদি চিত্র অনুসারে আঁকি তাহলে আমরা মোটামুটি এই ধরনের একটা চিত্র পেয়ে যাব। তো যদি আমরা সোজা করে আঁকি তাহলে আমরা প্রাইস ইজ ইকুয়াল টু পাবো ফাংশন অফ কি স্যার, মানে অর্থের যোগান বাড়লে দামস্তর কি পায় স্যার, বৃদ্ধি পায়। তো ব্যাখ্যার যদি তোমাকে, যেহেতু প্রশ্ন বলেছে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে, তোমাকে অবশ্যই চিত্রটা একটু ব্যাখ্যা করতে হবে। আমার চিত্রে ভূমি অক্ষে দেখাচ্ছি হচ্ছে অর্থের যোগান কোটি টাকায়, আর লম্ব অক্ষে দেখাচ্ছে হচ্ছে দামস্তর টাকায়। তো এরপর কি লিখবো, অর্থের যোগান যখন 100 কোটি টাকা তখন দামস্তর হচ্ছে 10, অর্থের যোগান যখন 200 কোটি টাকা দামস্তর হচ্ছে 20 এবং অর্থের যোগান যখন 300 তখন দামস্তর হচ্ছে কত, 30, যা চিত্রে যথাক্রমে আমরা এ, বি এবং সি বিন্দু দ্বারা দেখাচ্ছি। এ, বি, সি যোগ করে আমরা পাই হচ্ছে দামস্তর রেখা। তো এই হচ্ছে আমাদের সংক্ষেপে বর্ণনা। দেন আমরা বলবো হচ্ছে রিলেশনটা, যদি চাই লিখতে পারি। এখানে বলেছে সম্পর্কটা। তো যেহেতু দামস্তর অর্থের যোগান বাড়ার ফলে দামস্তরও বৃদ্ধি পেয়েছে, তাই অর্থের যোগানের সাথে দামস্তরের সম্পর্কটা ধনাত্মক বা সমানুপাতিক। তো এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সার। দেন আমাদের ঘতে কি বলেছে একটু দেখে নিই স্যার। গতে বলছে অর্থের যোগান বৃদ্ধি কিভাবে অর্থের মূল্যের উপর প্রভাব পড়ে। তো অর্থের মূল্যের ফর্মুলা আমরা অলরেডি জানি। অর্থের মূল্যের ফর্মুলা আমাদেরকে একটু দিয়ে আমাদের বের করে নিতে হবে। অর্থের মূল্যটা 1/P। এখানে 3টা দেওয়া আছে দেখো স্যার। তো যদি আমাকে প্রশ্ন বলেছে অর্থের যোগান বৃদ্ধি না, কিন্তু অর্থের যোগান থেকে সরাসরি আমরা ভ্যালু অফ মানি পাবো না। আমরা ভ্যালু অফ মানি পাবো হচ্ছে অর্থের যোগান থেকে পাই হচ্ছে দামস্তর, যেটা আমরা ফিশারেও ফর্মুলা সাহায্য করি। বাট এখানে দেওয়া আছে যেহেতু আমাদের করার দরকার নেই, আর আমরা পি দিয়ে দেন ভ্যালু অফ মানি বের করব। তো পি এর মান 3টাই ইউজ করার দরকার নেই, তুমি চাইলে 3টাও লিখতে পারো, 2টাও দেখাতে পারো। তো ভ্যালু অফ মানি তাহলে ইকুয়াল টু 1/P, তার মানে 1 হচ্ছে 10 প্রথমে। দেন এরপরে যখন দামস্তর হচ্ছে দ্বিগুণ হলো, অর্থাৎ অর্থের যোগান যখন ডাবল হলো দামস্তর দ্বিগুণ হলো, সেক্ষেত্রে আমরা ভ্যালু অফ মানি পাবো হচ্ছে 1/P, অর্থাৎ 1 হচ্ছে 20। আর সর্বশেষ যখন অর্থের যোগান বেড়ে 300 কোটি টাকা হয়, দেন আমাদের পি ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 1/P, অর্থাৎ 1/30। তো আমরা কি বুঝলাম, যে আমরা এখানে লিখবো যে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের যোগান বৃদ্ধি পেলে দামস্তর বাড়ে, অর্থাৎ অর্থের মূল্য হ্রাস পায়। যে এখানে হচ্ছে এটা হচ্ছে এটা কম, এটা হচ্ছে এটা কম। আমরা জাস্ট এই জিনিসটা বলে দেব যে বিপরীতমুখী, অর্থাৎ অর্থের যোগান বাড়লে অর্থের মূল্য বা ভ্যালু অফ মানি কমে যায়। এই ছিল আমাদের আলোচনা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা প্র্যাকটিস করবে, আমি তোমার জাস্ট একটু ইন্সপায়ার করার জন্য ভিডিওগুলো করছি। তোমরা এগুলোকে বেস ধরে বইয়ের যে বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন আসে সেগুলো প্র্যাকটিস করবে। আর নেক্সট ভিডিওতে হয়তো আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেখানে যে এমসিকিউগুলো কীভাবে আমরা লিখতে পারি। কারণ কিছু কিছু প্রশ্ন আসে, যেমন প্রশ্ন তোমাকে বলতে পারে যে মানি ইজ হোয়াট মানি ডাস, এটা কার উক্তি, হ্যাঁ, বা কার সংজ্ঞা। তো এই সংজ্ঞাটা হচ্ছে প্রফেসর ওয়াকারের। তো এই ধরনের প্রশ্ন তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন এমসিকিউতে আসতে পারে, যেটা এই আলোচনার বাইরে কিছু থাকতে পারে। তো এই জন্য তোমরা এমসিকিউ পার্টটাও গুরুত্ব দিয়ে শিখবে। আশা করি তোমার পরীক্ষা ভালো করবে। সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকো। আমরা নেক্সট ভিডিওতে হয়তো ব্যাংক পার্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।